নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশালী। এই মুহূর্তে কি রাজ্যে দাদাগিরির সরকার চলছে নাকি তৃণমূলের দাদাগিরি চলছে, কোনটা বলবো? আমাদের প্রথম ইস্যু, চোখ রাখবো দাদাগিরির রাজনীতি। একদিকে যেমন জয়ন্ত সিং রয়েছেন, সেই জয়ন্ত সিং এর সঙ্গে সঙ্গে আজকে মালদা, ভাঙড় এবং কৃষ্ণনগর থেকে আরো খবর পাচ্ছি। কি পাচ্ছি? মালদায় একটি প্রাইভেট বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হলো, কারণ সেখানে সেই প্রাইভেট বিএড কলেজের মালিক তিনি নাকি তোলা দিতে অস্বীকার করেছেন। ভাঙড়ে ছেলে ধরা সন্দেহে মারধর করা হলো, বারবার প্রশাসন থেকে সতর্ক করার পরও এই ঘটনা ঘটল। যিনি মারলেন তৃণমূলের নেতা, তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। কৃষ্ণনগরে তোলা না দেওয়ার জন্য তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করা হলো। ভাবুন কাণ্ড। দাদাগিরির রোষে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নিজেই পড়লেন, তোলা দেননি, তাই জন্য তার বাড়ি ভাঙচুর করা হলো। আজ এই নিয়েই আলোচনা করব। প্রথমেই মৃত্যুঞ্জয়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, দুটো প্রশ্ন আছে, তারপর বিস্তারিত আলোচনায় যাব। কি চাইছো তৃণমূল কংগ্রেস, কি চাইছে তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট এই মুহূর্তে, কিংবা তৃণমূল কংগ্রেসের একাংশের কর্মীরা? তারা দলের নির্দেশ মানছে না, তারা সুপ্রিমোর নির্দেশ মানছে না, তারা আইনের শাসন মানছে না। তৃণমূল কংগ্রেস কি চাইছে? তৃণমূল কংগ্রেস দলগতভাবে চাইছে যে যেরকমভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, প্রশাসনের রাজ প্রশাসনের হাতে থাকবে, সেটাই চাইছে। তৃণমূল কংগ্রেস কোনোভাবে কোনো দুর্নীতি যারা করছেন বা যারা দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় বা পতাকার আড়ালে দুষ্কর্মগুলো করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতারা যারা আছেন, যাদের তুমি আমাদের শীর্ষস্থানীয় নেতারা, তারা প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে চ্যানেলে বা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। আমরা কুণাল দাস স্টেটমেন্ট শুনেছি যে ভেঙে হাত গুড়িয়ে দেওয়া উচিত, এদের পা ভেঙে দেওয়া উচিত, হাত ভেঙে দেওয়া উচিত, হাত গুড়িয়ে দেওয়া উচিত। এদের ওপর, এদের মাথার ওপর যাদের হাত আছে তারাও তো হেভিওয়েট। এবং দেখুন, অদ্ভুতভাবে কালের নিয়মে তারাই এখন হুমকি খাচ্ছেন। জয়ন্ত সিংকে রিলাইজ করতে হবে, না হলে প্রাণে মেরে দেবো, হুমকি খেয়েছেন সৌগত রায়। মদন মিত্র তিনি বলছেন তিনিও নাকি হুমকির মুখে পড়েছেন। আচ্ছা, তারাই তো জন্ম দিলেন। প্রথম কথা হলো, কে জন্ম দিয়েছে, কাকে জন্ম দিয়েছে, কার সময় জন্ম, এগুলো নিয়ে আলোচনা করার চেয়ে আমার মনে হয় যে ল অ্যান্ড অর্ডারের কন্ট্রোলটা আছে কিনা রাজ্যের ওপর, মানে প্রশাসনের উপরে, সেটা নিয়ে বেশি ভাবা উচিত। ফুললি কন্ট্রোল আছে। কন্ট্রোল থাকলে তুমি যেই ধরনের ঘটনাগুলো বলছো, কিছু কিছু ঘটনা পুরনো ঘটনা, 2021 সালের ঘটনা, সেগুলোকেও তোমরা দেখাচ্ছ মিডিয়াতে। ছেলেদের ঘটনা মেয়ে বলে দেখাচ্ছ, ছেলেদের ঘটনা মেয়ে বলে দেখাচ্ছ। কেন মিডিয়া দেখাচ্ছে ছেলেদের ঘটনা? আমি বলছি তো, ছেলেদের ঘটনা মেয়ে বলে দেখাচ্ছ, চালাচ্ছ। এটা উপনির্বাচনে আমরা একমাত্র যারা মেয়ে বলিনি, যারা বলেছি আরিয়াদহ ক্লাবে, সেই ক্লাবে একজন যুবককেই বিভিন্ন সংবাদ মাধ্যম তো সেটাকে মহিলা বলে চালিয়েছে। কিন্তু কি চালিয়েছে আমরা জানি না, আমরা চালাইনি না। আমাদের বক্তব্য হলো পরিষ্কার, সেখানে দল কোনোভাবেই কারো পাশে দাঁড়াচ্ছে না দলগতভাবে, এবং প্রশাসনও কিন্তু কঠোর ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। একটা ঘটনা অ্যারেস্ট হচ্ছে, তুমি বলছো অ্যারেস্ট হচ্ছে, তারপর মালদায় বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের অভিযোগ, এক মিনিট, ভাঙড়ে ছেলে ধরা সন্দেহে আবার গতকাল রাত্রে গণপিটুনি হচ্ছে, এবং যিনি অভিযুক্ত তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, এলাকার সবাই তাকে চেনে, পুলিশ তাকে গ্রেফতার করছে না। কৃষ্ণনগরে তোলা না দেওয়ার জন্য আবার তৃণমূলের ব্লক প্রেসিডেন্টেরই বাড়ি ভাঙচুর করছে তৃণমূলের দুষ্কৃতীরা। কোথায় ল অ্যান্ড অর্ডারের যদি কন্ট্রোল থাকে, মানে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল মানে তো এমন নয় যে কেউ একটা ক্রাইম করবে তাকে ধরা হবে। হ্যাঁ, সেটা তোমরা করেছো, প্রিভেন্ট করতে পারছো না। একটা কথা বলি যে এই ধরনের ঘটনাগুলো সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবঙ্গে অতীতেও বহু ঘটনা আছে। তুমি যদি কংগ্রেস পিরিয়ড দেখো, কংগ্রেস পিরিয়ডে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথাগুলো এই বামফ্রন্টরা যতদিন ক্ষমতায় ছিল বলেছে, বামফ্রন্টের যে সময় বিরোধীরা যে খুন, এক এক পর গণহত্যা, সেগুলো কন্টিনিউয়াসলি হয়েছে। না ঠিক, কিন্তু তোমরা 2011 তে বলেছিলে বদলা নয় বদল চাই, আমরা বদলটা দেখতে চাই। তুমি বদলটা কোথায়? প্রত্যেকটা লাইনে যদি বলো, তুমি 2 মিনিট প্রশ্ন করে আমাকে 10 সেকেন্ডে তুমি যে কথাগুলো বলছো, তাহলে তুমি বলো না, তাহলে তুমি বলো, তুমি বলো, আমরা এই কথাগুলো দাও না না, কেন তোমায় ডেকে এনেছি তোমার কাছে উত্তর নেব বলে। কিন্তু তোমরা যে উত্তরগুলো দিচ্ছ, আমরা গত তিনটে টার্ম ধরে তোমাদের কাছে এই উত্তরগুলো শুনেছি। 11তে শুনেছি, 16তে শুনেছি, 21এও শুনেছি। কিন্তু এবার আমরা কোন মুখ্যমন্ত্রীর কাছে এই বক্তব্যগুলো শুনেছো যে নিজের দলের কাউন্সিলররা দুর্নীতি করলে কাউন্সিলরকে অ্যারেস্ট করে দাও? আমরা একটা সময় পেপারে পড়েছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছে চোরেদের মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সদস্য হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী বলছে দলমত না দেখে, তোমরা তো দেখছো
প্রশাসনিক বৈঠকে পরিষ্কার বলছে ঘরবর্তী মিডিয়ার সামনে। এই ডিফারেন্সটা কি তোমাদের চোখে পড়ছে না? তৃণমূল কংগ্রেস কি করবে? পুলিশ গিয়ে প্রশ্ন করতে চাই না, পুলিশ যেই আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। আমার প্রশ্নটা অন্যথায়, আমার প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিচুতলা শ্রমিকরা এখন মুখ্যমন্ত্রীর তৃণমূল কথাও কংগ্রেসের মানছে কত না। নিচুতলা শ্রমিক আছে তোমার আইডিয়া? তৃণমূল কংগ্রেসে কত মানুষ ভোট দেয়? আর তুমি কটা ঘটনা দেখাচ্ছ? ওভারঅল তুমি জেনারেলাইজ করছো কেন তৃণমূল কংগ্রেসকে নিয়ে? তুমি তৃণমূল এই কংগ্রেস জয়ন্ত সিংরা, এই তাজমুলরা, এই শেখ শাহজাহানরা, এরা কাদের পৃষ্ঠপোষকতায় বড় হয়েছে? তুমি 20টা নাম বলতে হাঁপিয়ে যাবে। আমি আমার ওয়ার্ডে আমাদের সাথে যারা রাজনীতি করে আমি 300 নাম কন্টিনিউয়াসলি বলবো, হাঁপাবো না, যাদের বিরুদ্ধে একটা অভিযোগ কিন্তু নেই। মৃত্যুঞ্জয়, শুধু এটাই একটা ওয়ার্ডের কথা বলছি। এটাই ফ্যালাসি, এটাই বোঝানোর চেষ্টা করছি যে এই 20 জনের জন্য, কথার কথা বলছি, এই 20 জনের জন্য এই বাকি 300 জনের ডেফিনেটলি আমি এই জায়গাটা, এই পয়েন্টটাই তো হাইলাইট করছি যে এই 20 জনকে দল থেকে দুটো জিনিস হতে পারে। শাসক দলের সাথে যদি আড়ালে থাকতে চায়, পতাকার আড়ালে থাকতে চায়, এই দুষ্কৃতীতে শাসক দলের যেই যত বড়ই নেতা হোক, সামনে আসলে খবর, তোমাদের সংবাদ মাধ্যমের কাজ নিশ্চিতভাবে তোমরা নিরপেক্ষভাবে খবর সামনে আসবে, সেখানে শাসক দল তাদের আড়াল করবে না। দ্বিতীয়ত প্রশাসনের ভূমিকা পালন করবে। সারা ভারতবর্ষ জুড়ে বা অতীতে এই ঘটনা পশ্চিমবঙ্গে হয়নি। আমরা দলগতভাবে এবং প্রশাসনিকভাবে সরকার দুটোতেই কঠোরতর ব্যবস্থা নিচ্ছে। মণিকাঞ্চন, তুমি কি সত্যি মানে এটা মানছো যে সরকার কিংবা তৃণমূল কংগ্রেস দলগতভাবে এই জিনিসটা কড়া হাতে শাসন করছে? কারণ আমরা দেখছি একটা ঘটনা ঘটছে, হুঁশিয়ারি হচ্ছে, আবার সেই ঘটনা পুনরায় হচ্ছে, থামার কোনো জায়গাই নেই। মালদা, ভাঙড়, কৃষ্ণনগর, নতুন করে এই ঘটনাগুলো ঘটেছে, আজকে এই খবরগুলো আমরা পাচ্ছি। কিছু তো একটা সমস্যা রয়েছে। ইয়া তো ডাল পুরা ডালই কালা হ্যাঁ, नहीं तो ডাল মে কুছ কালা হ্যাঁ, কোনটা? দেখুন, বিষয় হচ্ছে মৃত্যুঞ্জয় যে কথাটা বলল যে কোন মুখ্যমন্ত্রী এরকম বলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী যে বলেছেন কটা কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে আলোচনা হচ্ছে তো গণপিটুনি নিয়ে। 2012 সালে বাঁকুড়ার জয়পুরের হরিণাশুল গ্রামে ইন্দিরা আবাস যোজনায় তছরূপের ঘটনায় গোলাম কুদ্দুস শেখ নামে একজনকে গণপিটুনিতে মারা হয়েছিল। তার পানিশমেন্ট হয়েছে 2 দিন আগে। সে তৃণমূলের অঞ্চল সভাপতি। 12 বছর আগের ঘটনা, গণপিটুনি আজকে আমরা আলোচনা করছি। 12 বছর আগের ঘটনায় তার শাস্তি হয়েছে এবং সেখানে তৃণমূলের জেলা সভাপতি বলছে আমরা ওর এই কোর্টের রায়ের বিরুদ্ধে আমরা হায়ার কোর্টে যাব। সে যেতে পারে, আইনিগতভাবে যেতে পারে, কিন্তু দলগতভাবে সেই গণপিটুনি 12 বছর আগেকার গণপিটুনিকে তো সাপোর্ট করছে দল। তো আমার বিষয়ে প্রথমে আমি এর আগেও চ্যানেলে বলেছি যে মমতা ব্যানার্জি যে সকল কথাগুলো বলছে, ডাক্তারের চেম্বারে যান, গত 15-20 দিনে ডায়াবেটিস পেশেন্ট বেড়ে গেছে মমতা ব্যানার্জির ভাষণ শুনে শুনে, যে ভাব পাচ্ছে, এত মিষ্টি মিষ্টি কথা বলছে, সাধারণ মানুষের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনার অ্যাকশনটা কোথায়? আজকে জয়ন্ত সিং নিয়ে আলোচনা হচ্ছে, বলছে তৃণমূল কংগ্রেস অ্যাকশন নিচ্ছে। এই যে অট্টালিকা সম বাড়ি করেছে, সেটা কি একদিনে করেছে? মানে আমি বলতেই পারি, মানে একটু হালকাভাবে বলতেই পারি, দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধে সোনা পাওয়া যায়, এই তো তার নমুনা। দুধের ব্যবসা করে রীতিমতো প্রাসাদপ্রম বাড়ি হয়ে করেছে তো। না সে দুধের ব্যবসা করে একটা কোম্পানি গুজরাটে। দিলীপ ঘোষ বলেছিলেন, জয়ন্ত সিং খুঁজে বার করলেন। উনি ওনার বলা শেষ হলে ডেফিনেটলি এটার সাথে আরেকটা, এই দুধ বিক্রি করে গুজরাটের একটা ছোট্ট গ্রামের কোম্পানি, আমি টিভি চ্যানেলও আছি বলে নাম নিচ্ছে না, আমুল, সে কত বড় লোক হয়েছে, কিন্তু তার সাথে এটা রিলেট করা যায় না। এটাই তো বলছি, দিলীপ ঘোষ ইল্লিগাল বলেনি, লিগালি করেছে। কি আমার অট্টালিকার বাড়ি, আজকে মৃত্যুঞ্জয় যে কথাগুলো বলছে ডিফেন্সিভ মুডে, খুব ভালো লাগছে শুনতে, কিন্তু আজকে এই অট্টালিকা বাড়িটা তো একদিনে তৈরি হয়নি। আমি কেন বাঁকুড়ার খয়রাসরে ওই এক্সাম্পলটা দিলাম, 12 বছর, 1.5 বছরে, আমি তো সেটাই বলছি, 12 বছরের আগে যে গণপিটুনিতে যে মেরেছিল সেই লোক, তৃণমূল নেতাটাকে যদি সাসপেন্ড করে দিত দল থেকে, তাহলে কিন্তু আর গণপিটুনি হতো না, তাহলে কিন্তু দলের নেতারা আর সাহস পেত না, আর জয়ন্ত সিং জেসিবি তৈরি হতো। বেশ, আমি আলোচনায় ফিরবো। বেশ মৃত্যুঞ্জয়, আমি একটা এই জয়ন্ত সিং নিয়ে আলোচনা হচ্ছে। মণিশঙ্কর বাবু নিশ্চিতভাবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহাকে চেনেন। তিনি ওই গোরক্ষক বাহিনী 8 জন পিটিয়ে মেরেছিল যখন একজনকে গরু পাচারের নামে, তখন কিন্তু তাদের হয়ে খুললাম মালা পরিয়েছিল, স্টেটমেন্ট দিয়েছিল। তাই জয়ন্ত সিং নিয়ে আলোচনা করলে এই যে ডিফারেন্সটা আমি তোমায় মিলমাস বলতেছিলাম, জয়ন্ত সিং জেলে 5 বার অ্যারেস্ট হয়েছে 2016 থেকে, এখনো জেলের পিছনে আছে, আর জয়ন্ত সিনহা প্রাক্তন অর্থমন্ত্রী ঘুরে বেড়ায়।
এদের সমর্থন করে। এটা ডিফারেন্স, এটা তফাৎ, এটা মানুষ দেখতে পাচ্ছে। একদম 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 তোমার কথা একদম ঠিক। জয়ন্ত সিনহাদের নিয়েও আমাদের মাথা ব্যথা আছে, জয়ন্ত সিং নিয়েও মাথা ব্যথা আছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী, এই দুটো মুহূর্তে এক দাঁড়িয়ে করতে যেও না, একটা রাউডি আর একটা কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী, দুটো ইলমাস এক যে করলে হবে রাউডি, না। যাকে তুমি রাউডি বলছো, সেই রাউডির সঙ্গে আবার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র, তার একাধিক ছবি হয়েছে। যদিও আমি ছবি প্রসঙ্গে কিছু বলতে চাই না। মদন মিত্র আজকে অভিযোগ করেছেন তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে, জয়ন্ত সিংকে হয় জেল থেকে বার করো নাহলে প্রাণে মেরে দেবো। সৌগত রায় গতকাল রাত্রেবেলা এই অভিযোগ করেন যে তিনিও নাকি এরকম হুমকি পেয়েছেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা ঠিক কোথায়। আমাদের নেতা ববি হাকিম তার মানে পাল্টা স্টেটমেন্ট কি হয়েছে, আমরা এইসব ভয় পাই না। স্টেটমেন্ট মানুষ স্টেটমেন্ট চায় না, কেউ মানুষ ভয় চায় পায় না। অ্যাকশন। ও ববি মানে অ্যাকশন। এই সৌগত জয়ন্ত সিং আর মদন মিত্র ওইসব তুমি যে বলছিলে না যে একটা জয়ন্ত সিং, কিন্তু এই একটা জয়ন্ত সিং 1 লক্ষ মানুষকে ত্রাসে রেখেছে। এটাই সমস্যা। হতে পারে আমাদের এটাই সমস্যা। এরকম কোনো ঘটনা ঘটছে না। বেশ বেশ বেশ, তাহলে আজকের কিছু ফ্রেশ ঘটনা তোমায় দেখাই, হয়তো তোমারও ভালো লাগবে। আমাদের ভালো লাগছে না ঘটনাটা দেখাতে। মালদায় একটা প্রাইভেট বিএড কলেজ, তার গেটে তালা ঝুলিয়ে দিল একদল দুষ্কৃতীরা। অভিযোগ তারা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী। কেন দেখো। শাসক দলের নেতার দাদাগিরি এবার মালদায়। তোলার টাকা না পেয়ে বেসরকারি বিএড কলেজে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা থানার পুলিশ তালা ভেঙে বিএড কলেজ দখলমুক্ত করে। আরও অভিযোগ, কলেজের কর্ণধার মাজেদ আলীর ইংরেজ বাজারের বাড়িতে চড়াও হয় মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ এবং তাঁর দলবল। তৃণমূল নেতার হুমকিতে আতঙ্কিত বিএড কলেজের কর্ণধার। গার্ড বারণ করেছিল, বলছে না না এসব ঢুকা, তারপরে ওরা জোর করে ঢুকেছে। ওরা আমাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আমার ফ্যামিলিকে অপহরণ করার চেষ্টা করেছে। দিয়ে ওরা যখন দেখলো যে না এরকম কিছু করা যাচ্ছে না, এতজন লোক সব জমা হয়ে গেল, তারপর ওরা ওখান থেকে চলে যায়। বিরোধীদের অভিযোগ, শাসক দল রাজ্যের শিক্ষা ব্যবস্থা লাটে তুলে দিয়েছে। এবার হুমকি হামলা করে বেসরকারি কলেজও বন্ধ করার চক্রান্ত করছে তৃণমূল। সেই নীতি থেকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একবারে রসাতলে পাঠানো হয়েছে। যেখানে যেখানে প্রাইভেট কলেজ আছে, কিছু পড়াশোনার ব্যবস্থা হচ্ছে প্রাইভেট স্কুলে, সেখানেও বর্তমান শাসক দলের নেতারা গিয়ে তোলাবাজির এমন হুমকি দিচ্ছে যাতে করে সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কে কত বড় নেতা সেদিকে লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের মালদা জেলায় পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ। কোনো রকম করাপশনের খবর, কোনো রকম করাপশনের কোনো যদি ঘটনা ঘটে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন হবে, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। কারণ মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে। সারা বাংলার সাথে সাথে মালদা জেলাতেও যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ইতিমধ্যে শুরু হয়েছে, আগামী দিনেও চলতে থাকবে। পুলিশ তৎপর হতেই বেপাত্তা অভিযুক্ত তৃণমূল নেতা। বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে নাসির আহমেদকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমরা একদম দল থেকে একদম দলের ব্যক্তিগতভাবে তোমায় চিনি, তুমি তোমার সাথে খুব ভালো না, সম্পর্ক। ব্যক্তিগত ব্যাপারই নয়, এটা আমি তোমার এই আমি দলের প্রতিনিধি আছি। কিন্তু দলগতভাবে আমি এই মানে এই জাস্টিফিকেশনটা আমি মানতেই পারছি না যে এটা করা উচিত নয়। আরে করা উচিত, এটা হচ্ছে, এই কাটমানি হচ্ছে। আমি বারবার বলছি, এরকম এইরকম লোক সমাজের বিভিন্ন স্তরে আছে, সমস্ত পেশায় আছে, সমস্ত জায়গায়। দ্যাট ডাজন্ট জাস্টিফাই দিস। আমি জাস্টিফাই করছি না, আমি বলছি তো এদের গারদের পিছনে থাকা উচিত নেই। আমি পরিষ্কার বলছি, সৈকত নেই কেন করেছে, গারদের পেছনে থাকা উচিত। আমরাও জানি, শ্যামলদাও জানেন, মৃত্যুঞ্জয় জানেন, নেই কেন অ্যারেস্ট হবে। প্রথমত বিষয় হচ্ছে, দেখুন আমি এই রাজনৈতিক দলাদলির মধ্যে এই ঘটনাগুলোকে নিয়ে যেতে চাই না। আমরা মৃত্যুঞ্জয় বলবে বাম আমলেও ছিল, এখানে যিনি বিজেপির প্রতিনিধি আছেন তিনি বলবেন এই রাজ্যে হয় দেশে হয় না। আমি বলছি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ইনমাসদা, সেটা হচ্ছে এই জয়ন্ত থেকে শুরু করে মালদা থেকে তোলাবাজি, কাটমানি এবং বাহুবলী সংস্কৃতি কালচার, এর উত্থানটা কেন? এর উত্থানটা সেদিন হয়েছিল যেদিন 11 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর একের পর এক রাজনৈতিক কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, সবগুলো ক্ষেত্রে এলাকার প্রমোটার, সিন্ডিকেট, তোলাবাজ লোকগুলোকে জোড়া ফুলের সিম্বলটা দিয়ে দিয়েছিল। এলাকার পর এলাকায় কেন পৌরসভা ভোটে ভোট লুট হয়, কেন বড়নগরে, কেন আড়িয়াদহে, কেন কামারহাটিতে, কেন উত্তর কলকাতায় পুরসভা ভোটে তৃণমূল ভোট করতে দেয় না, তার কারণটা কি? তার কারণ টিকিট বিক্রি হয় তৃণমূলে। সেই এবং এর সবচেয়ে বড় উদাহরণ আজকে আমরা দেখলাম কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, ব্লক সভাপতি,
তার ভারী ভাঙচুর করলো অভিযোগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং অভিযোগ কি যেন সৈকত, তিনি বাড়ি করেছেন, তিনি তোলা দেননি, তাই তার বাড়ি ভাঙচুর হলো। পাড়ায় পাড়ায় তোলা বাড়ি করবার জন্য শুধু তোলা নয়, তোমাকে ইট বালি সিমেন্ট নির্দিষ্ট সিন্ডিকেট থেকে নিতে হবে। তাই জয়েন্ট সিংয়েরই আছে ইট বাড়ি একদম। syndicate। এবং আমি তোমাকে বলছি একটা জনবহুল এলাকায় কি করে এই ঘাটাল কালচারটাকে কন্টিনিউ করানো হয়। এবং কালচার এই যে খাটাল কালচারগুলো, খাটাল কালচারগুলো। এবং আমি আপনাকে বলছি এই ইট বালি সিমেন্টের ব্যবসা থেকে কালো টাকা, মানে নিম্নমানের সামগ্রী সরবরাহের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন, এবং তাদের সঙ্গে সরাসরি এমপি দল চলে। একদমই। তুমি বরানগর আড়িয়াদহ, আমি বলছি বরানগর আড়িয়াদহ কামারহাটিতে যে কোনো গলিতে চলে যাও, দেখবে যেখানে এই জয়ন্ত সিংরা রয়েছে, যেখানে রিন্টুরা রয়েছে, XYZ যেখানে যারা রয়েছে, প্রত্যেকের ওই ক্লাবের পেছনে বা অফিসের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়া ফুলের পতাকা লাগানো। এই টাকাতে দল চলে। তাহলে কি শান্তিনিকেতন বিল্ডিং কিংবা ঘুরপর থেকে কলকাতার অন্যত্র কোথাও এই টাকা যায়? একদম। আমি শুধু শেষ করে নিচ্ছি। শান্তিনিকেতনের কথা বলে চায়ের দোকানদারকে উচ্ছেদ করে ওখানেও শান্তিনিকেতন তৈরি হচ্ছে, অভিযোগ আছে। 13টা প্লটের মালিক একটা পরিবার আছে। আমি বলছি আর একটা খুব গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী এত কথা বলছেন, তারপরেও রাশ টানা যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তার আন্ডারে স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী কবার ভবানী ভবন, কবার লালবাজার, কবার আইবি অফিসারদের সঙ্গে বসেন, কতবার এলাকার পুরসভাগুলোতে দুর্নীতি বা তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা রাখেন। উনি যখন বলেন যে সুজিত বসু ঘুষ খায়, উনি যখন বলেন শওকত মোল্লা বোম বাঁধে, উনি যখন বলে যে কামারহাটিতে দুষ্কৃতি রাজ হয়, উনি বলছেন মানে ওটা স্টেটমেন্ট নয়, পুলিশ মন্ত্রী বলছে। তাহলে সুজিত বসু, শওকত মোল্লা, আড়িয়াদহের পুরসভার চেয়ারম্যানরা অ্যারেস্ট কেন হবে না? এক্স্যাক্টলি মৃত্যুঞ্জয়, এখানেই তো আমার যে প্রশ্ন ছিল, তাহলে কি দল এই কাটমানি, এই ইট বালি সুরকি সিন্ডিকেটের টাকায় চলে? কারণ সিন্ডিকেটের অভিযোগ প্রথম সৈকত যে অভিযোগটা করলো যে তৃণমূল 2011 সালে আসার পরে দুষ্কৃতীদের হাতে এইসব দায়িত্ব ফায়িত্ব দিয়ে দিয়েছে, মেন কথা এটাই। আমি যদি বলতে যাই, দুলাল ব্যানার্জি ও যেহেতু উত্তর কলকাতা বা কামারহাটি এইসব অঞ্চলগুলো নিয়ে আলোচনায় আনলো, তাহলে আমি বলি যে দুলাল ব্যানার্জি 2002 সাল দুলাল ব্যানার্জিকে যখন অ্যারেস্ট করা হলো, কাশীপুর থানায় গিয়ে দুলাল ব্যানার্জিকে ছাড়ানোর জন্য কাশীপুর থানাকে যে ঘিরে ধরে, কাশীপুর থানা, তার নাম ছিল রাজদেব গোয়ালা। হ্যাঁ, আমি বলছি তুমি ঠিক কথা বলছো। যদি এখন যদি বিজেপি তৃণমূল এবং সিপিআইএম কিংবা বামেরা একসাথে বসে এখন কার জামানায় কতগুলো গোয়ালা ছিল, তাহলে তো সমস্যা হয়। আমার সেটা বক্তব্য নয়, আমার বক্তব্য আমার খুব সহজ প্রশ্ন ছিল, তুমি উত্তরটা দিলে না। আমার খুব সহজ প্রশ্ন ছিল, মদন বাবু, সুজিত বাবু, মদন বাবু, এনারা কি এই টাকা, এই কি জয়ন্ত সিং এর কাটমানি টাকা, এগুলো থেকে তারা কি উপকৃত? এক, দল কি উপকৃত? দুই, দলের শীর্ষ নেতৃত্ব কি উপকৃত? মানে এই টাকায় কি তোমাদের দল চলছে যার জন্য রাশ টানতে পারছো না? মদন মিত্র থেকে সৌগত রায়, ওখানকার বিধায়ক থেকে সাংসদ, দুজনেই জয়ন্ত সিং এর বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, প্রশাসনকে কড়া হতে বলেছে। এখন তা কখন চাইবে তুমি? ঘটনা সামনে এর আগে অবধি তো শোনা যাচ্ছে এই মদন মিত্রই নাকি তাকে খুব ভালো বলে একসাথে স্টেট শেয়ার করেছে। মদন মিত্র একটা স্টেটমেন্ট পরিষ্কার বলেছে, সেটা আমি রিপিট করি। আমি ঘনিষ্ঠ নই, তো পরিষ্কার বলেছে ঘনিষ্ঠভাবে চিনি, ঘনিষ্ঠ নই। তা মদন মিত্র স্টেটমেন্টটা মদন মিত্র দিয়েছে। আমি তাহলে আপনার মনে হয় না? আমি একটা কথা বলি, এর পেছনে কি টাকার খেলা আছে? আমি প্রথমে দুটো কথা বলি, যেহেতু আমি ওই হেডমাস্টারি করেছি, তো কাজেই সকলের কিছু কিছু ভুল কনসেপ্ট একটু সংশোধন করে দেব। প্রথম কথা হচ্ছে, মৃত্যুঞ্জয়, বুদ্ধদেব ভট্টাচার্য বলেননি যে চোরেদের মন্ত্রিসভায়, এটা কখনো বলেননি, ওটা একটা অপপ্রচার ছিল। দুই হচ্ছে, আপনি স্যার একটা কথা বললেন না যে 13 বছর বাদে কেন হলো। হ্যাঁ সত্যি, 12 বছর বাদে হলেও শাস্তি পেল তৃণমূলের সভাপতি, কিন্তু ধরুন গঙ্গাধর বসু মারা গেছেন, তার শাস্তি হয়নি, যে গুলি চালিয়ে কোনো বিচারই হয়নি, আনন্দমার্গীদের বিচারই হয়নি। আমি শাস্তি পাওয়ার জন্য বলিনি, শাস্তি পাওয়ার পরেও তৃণমূলের জেলা সভাপতি বলছে আমরা ওর পাশে আছি, আমরা হায়ার কোর্টে যাব। আমি বলছি যে বিচার হয়েছে, তারপর হাইকোর্টে যাবার অধিকার আছে, কিন্তু বিচার হয়েছে। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, দল কি এই টাকা থেকে উপকৃত, কিংবা দলের একাংশ কি এই টাকা থেকে উপকৃত? এই টাকাই কি মূল সমস্যা? একটা কথা আপনাকে বলি, এই যে ইট বালি সিমেন্টের যারা সিন্ডিকেট চালায়, সেই লোকগুলো কনস্ট্যান্ট। শুধু 2011 পরে এই যে
সেই জাহাজ যখন ডোবে ইঁদুররা চলে যায়, এই ইঁদুরগুলো বাম থেকে তৃণমূলে চলে এসছে। তখন যে ফিল্টারটা করা দরকার ছিল সে ফিল্টারটা করেনি, ফলে কিছু ঢুকেছে। আপনি কি বলবেন, সেই সময় একজন নামকরা ফুটবলারের গ্রামের বাড়িতে একজন ক্রিমিনাল ধরা পড়লো, যে পুলিশ অফিসার ধরলেন তাকে পানিশমেন্ট দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। আপনি জানেন, নাম বলাটা উচিত না। এগুলো তো হয়ে থাকে বলাটা ভুল, হওয়াটা কাম্য নয়। এখানে আমার একটা পজিটিভ দিক আমি দেখছি, যে মানুষ প্রতিবাদ করতে নামতে পারছে। আপনারা অ্যাক্টিভ, তাই ভাঙড়ের ঘটনাটা আপনারা তুলে ধরতে পারছেন সঙ্গে সঙ্গে। খালি মালদার কলেজটা নিয়ে একটা কথা আমি মালদার কলেজটা নিয়ে একটা কথা বলি। আমি আসবো, কিন্তু কৃষ্ণনগরের একটা ঘটনা আমি দেখাতে চাই, যেখানে তোলা না দেওয়ার জন্য খোদ তৃণমূলেরই ব্লক প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করা হলো। দেখুন দেখুন কৃষ্ণনগরের ঘটনা দেখুন। আর একটা জিনিস বলা হয়নি, কন্যা কৃষ্ণনগর নালুয়াপাড়া এলাকার বাসিন্দা সৌমিত্র সাহা, এলাকার তৃণমূলের বুথ সভাপতি তিনি। কিছুদিন আগেই নিজের একটি জমি বিক্রি করেন সৌমিত্র। অভিযোগ, এরপর থেকেই তাঁর দলের কর্মীরাই ওই জমি বিক্রির জন্য তাঁর কাছে 1 লক্ষ টাকা দালালি দাবি করে। দিতে অস্বীকার করায় বুধবার রাতে প্রায় জনা 50 দুষ্কৃতী কাটারি বন্দুক হাতে নিয়ে তাদের বাড়িতে হামলা করে বলে অভিযোগ সৌমিত্র সাহার। ভেঙে দেওয়া হয় বাড়ির দরজা জানলা। কিছু না হলো 50 থেকে 60 জন লোক এসেছিল, তারা এসে টোটালি এই ভাঙচুর করেছে এবং আমাদের জীবন রক্ত, মানে আমাদের খুন করতেও এসেছিল। বোমা নিয়ে এসেছিলো, রিভলভার নিয়ে এসেছিলো, সব রকম অস্ত্র হাতে ছিল, দা নিয়ে এসছে, বড় বড় দাও ছিল ওদের কাছে। 50 থেকে মিনিমাম 60 জন লোক এসছে ওরা। তাই এবার আমাদের নিরাপত্তা তো নেই, আমাদের কি করে আমরা থাকবো এখানে, নিরাপত্তা অভাব বোধ করছি। কারা এটা থাকবো? এটা কারা? এরা এখানকার একদম বন্ড অ্যান্টি সোশ্যাল। এরা অনেক কবার জেল টেল খেটেও এসছে। এর আগেও রেজিস্ট্রি অফিসে আমার গলার গেঞ্জিটা ধরে ছিঁড়ে দেওয়া হয়েছিল, আমার গলার যে সোনার চেন আছে ওটাও ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকে ওইখানেও মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অনেকজন ছিল তারা ঠেকিয়ে দেয়। সৌমিত্র সাহার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে আসেন এলাকার প্রাক্তন কাউন্সিলর স্বপন সাহা ও কোতোয়ালি থানার পুলিশ। দেখুন, এখানে তৃণমূল কংগ্রেস এর এত নেতৃত্ব এই এলাকায়, প্রতিদিন এই গন্ডগোল লেগে আছে, কে এলাকার দখল নেবে। ঘটনায় বিরোধীদের তরফে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তৃণমূলের রাজত্বে খোদ তৃণমূল কর্মীরাই নিরাপদ নন? আজকে পশ্চিমবাংলায় সাধারণ মানুষের যেরকম কোনো নিরাপত্তা নেই, তৃণমূল রাজত্বে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মী বা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেরকম নিরাপত্তা নেই, আজকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তারও আজকে নিরাপত্তা নেই। কারণ তিনি আক্রান্ত হচ্ছেন, তার বাড়ি ভাঙচুর হচ্ছে, কারণ তিনি একটি জমি বিক্রি করেছেন। সেই জমি বিক্রি করার 1 থেকে 2 লক্ষ টাকা আজকে তোলাবাজি দিতে হবে, সেই তোলাবাজি দিতে তিনি অস্বীকার করেছেন। ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। চরম নিন্দনীয়। আমরা একদম সম্পূর্ণভাবে এর বিরোধিতা করছি। পুলিশ যতখানি অ্যাকশন নেবে সেই যে দলেরই হোক, আমরা কৃষ্ণনগর শহরকে অশান্ত করতে দেব না, কারণ কৃষ্ণনগর শহরে এরকম ধরনের গুন্ডারা চলবে না। বুধবার রাতের ঘটনার পর থেকেই আতঙ্কিত স্থানীয় তৃণমূলের বুথ সভাপতির পরিবার। দোষীদের চিহ্নিত করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা। বেশ, মৃত্যুঞ্জয় কিছু বলবে না, সিসি ক্যামেরা ফুটেজে প্রমাণিত। আমি তো একটা কথা বারবারই বলছি, রিপিট করছি, যে আমাদের এখানে যে ধরনের ঘটনা, একটা দুটো বিচ্ছিন্ন ঘটনাগুলো যেগুলো দেখাচ্ছে, একটাও কাম্য নয়। কিন্তু যেই ধরনের ঘটনা ঘটছে, একটাও ঘটছে, তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দল পাশে দাঁড়াচ্ছে না। আমাদের তুমি যে চ্যানেলে এনেছো মুখপাত্র হিসাবে, আমরা সাপোর্ট করছি না, তার মানে তো আমরা দলের স্টেটমেন্টটাই বলছি। সেখানে দাঁড়িয়ে তুমি এই ধরনের বহু ঘটনা, আজকে আমাদের এইখানে, এইটাও তো তোমাকে বলতে হবে, 2011-র পরে এইখানে গণহত্যা হয়নি। এখানে তো বলতে হবে, হয়নি না, হয়েছিল আনন্দমার্গী থেকে আরম্ভ করে নেতাই নন্দীগ্রাম, আজকে মরিচঝাপি। তোমাদের সময় আমরা অ্যারেস্ট করবো? এই অদ্ভুত, মানে 11 তোমরা তোমাদের সময় ঘটনাগুলো, আমি জানি তোমরা বলবে নেতাই নন্দীগ্রাম, কারা করেছে নন্দীগ্রাম কিংবা সিঙ্গুরে উত্তেজনা কারা সৃষ্টি করেছিল? তোমরাই একবার বলো শুভেন্দু অধিকারী। মানুষ এখন যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে আছে, আবার তোমরাই বলছো সেই পুলিশ যে পুলিশ চপ্পল পরে এসেছিল।
ইলমাস না, 11টা থেকে 11টা থেকে 14টা মরিচচাপি থেকে কমিশন হয়েছে, যে সুদপুর কমিশনের একের পর চেয়ারম্যানরা এক বেতন তুলেছে, তাদের একের রিপোর্ট পর কি? এক ঘটনা ঘটছে। আজকে কি প্রমাণিত নয়, তার চেয়ে বড় কথা হলো মানুষ জানে এই ঘটনাগুলো ঘটেছে এবং এর জন্য মানুষ কিন্তু বামফ্রন্ট কাজে শূন্য করেছে। মানুষ জানে আগামী দিনে তাহলে এই পরিপ্রেক্ষিতে কি আমরা ধরতে পারি যে ওদের 35 বছরের এই অপশাসন, কোট আনকোট তোমার কথায়, অপশাসন থেকে শুরু করে এতগুলো গণহত্যা, এত কিছুর জন্য মানুষ বামফ্রন্টকে শূন্য করেছে? 15 বছরে তোমাদের আড়িয়াদহ থেকে শুরু করে যা যা দেখছি আমরা, তার জন্য আমরা তো ব্যবস্থা নিচ্ছি, তোমাদেরও শূন্য করে আমরা তো ব্যবস্থা নিচ্ছি। আমরা তো একবারের জন্য তো আমরা তো বলিনি মানে কোনো মানে যারা গণহত্যা করেছে বা যারা খুনের আসামি তাদের জন্য যখন তারা বলেনি যে তারা যখন আসামি হচ্ছে, হাইকোর্টে যখন কনভিক্টেড হচ্ছে তখন তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হামিদুল ইসলাম এখনো তোমাদের বিধায়ক না। আমাদের দেখো, আমি বারবার বলছি, আমাদের বিধায়ককে শোকজটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে। তারপর কি? তারপরে কি মানে নেক্সট হোয়াট নেক্সট? নিশ্চিতভাবে তার উনি এসে ক্ষমা চেয়েছেন না, পাবলিকলি একটা স্টেটমেন্ট করলেন, যে স্টেটমেন্টটা আমি বলবো একেবারে মহিলাদের খুব ছোটভাবে দেখালো। দল তার উত্তর চেয়েছে তার কাছ থেকে, উনি পাবলিকলি দল কম্পেল করেছেন যে পাবলিক অ্যাপোলজি দাও। আরে পাবলিক অ্যাপোলজি দাও মানে কোথায়? পুলিশ এই ত্রাস শেষ করার জন্য, পুলিশ তো পারে, পুলিশ কোমরে দড়ি বেঁধে এই জয়ন্ত সিংদের এলাকায় ঘোরাচ্ছে না কেন? আরে পুলিশ অ্যারেস্ট করছে, তোমরা তার বাইট দেখা, তার ছবি দেখা, হাত ধরতে ভয় পাচ্ছে, পুলিশ বারবার জয়ন্ত সিং এর হাত ধরতে ভয় পাচ্ছে। কথা হলো ইলমাস মিডিয়ার ক্যামেরা থেকে হাত ধরছে। কথা হলো ইলমাস কোমরে দড়ি বেঁধে, আমি যতদূর জানি কোনো আসামিকে নিয়ে যাওয়া যায় না পাবলিকালি, এইটা নিয়ে যাওয়া যায় না, এটা নিয়ম। এটা আমার যতদূর জানা। এইবার যদি তুমি মনে করো যে আজকে এই শতাব্দীতে কিছু তো একটা স্টেপ নিক যে এরা ত্রাস নয়। আরে ত্রাস নয়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখো কি, আমি কিসের বডি ল্যাঙ্গুয়েজ? লালবাজারে, আরে লালবাজারে সামনে রশিদ খানের যে বোমা ফাটানো হয়, তখন প্রিভেনশন কি ছিল? মুখ্যমন্ত্রী আইবি রিপোর্ট ছিল না, বৈঠক ছিল না, সৈকত রাজকে বলে সব জিনিস চলে যাও 35 বছর আগে। আমার নাম মণিকাঞ্চন, তোমার নয়। হ্যাঁ আমি জানি তো তোমার নাম মণিকাঞ্চন। না, আমিও মৃত্যুঞ্জয়কে বলছি, বলেই যাচ্ছে। বিষয় দেখুন, অনেক কটা ইস্যু উঠলো, তখন থেকে বলা হচ্ছে যে প্রথমে এই যেটা কারেন্ট ইস্যু, যে হাত ধরা যায় কিনা। শেখ শাহজাহানকে যখন ধরা হয়েছিল, সবার সামনে ছবিটা বেশে আছে, জয়ন্ত সিং একই কেস, যে পুলিশ নিয়ে যাচ্ছে, ছবিটা দেখাচ্ছি দেখো। আমি বলছি কিন্তু এই শেখ শাহজাহানকে যখন সিবিআই ধরেছিল তখন কিন্তু তাকে হাত ধরেছিল। হয় কোমরে দড়ি পরা যায় না, কিন্তু তোমাকে যখন অ্যারেস্ট করবে তখন ওখানকার অন ডিউটি অফিসার তোমার হাতটা ধরতে পারে, অনেকে কোমরের বেল্টটাও ধরে, এটাই নিয়ম, আইন সেটাই বলছে। তোমাকে টাচ করে তুমি চাবি ঘোরাতে যাবে, হাত ধরলে হয়, শেখ শাহজাহান হাত ধরতে হবে, এটা নিয়ম, এটা আইন বলছে, কিন্তু তোমার সেই পুলিশের ধরার ক্ষমতাটা নেই, এটাই বলছি। যেটা বিষয়ে আসছিল, এমন একটি পার্টি যে সুভাষচন্দ্র বোসের বাড়িতে গিয়ে ইট বালি সিমেন্ট ফেলার জন্য বলছে সুভাষ দা আছে, মানে এইটুকু নেই, এটা সুভাষচন্দ্র বসুর বাড়ি, সেটাও আমরা দেখেছি। মানে তোমার পার্টি কেমন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। বিরোধী দল নেতা সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায় সেটা বিষয় সেটা দাঁড়াও আসছে তোমার বেলায়, তুমি নোট ডাউন করো, অ্যাকচুয়ালি নোট ডাউন করার মতো কিছু নেই। আরেকটা যেটা বিষয় তখন থেকে উঠে আসলো, এরা কি পার্টিকে টাকা দেয়? হয়তো টাকা দেয় না, কারণ তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে যা পয়সা আমরা দেখেছি, যার খাটের বান্ধবীর খাটের তলায় যদি 25 কোটি 30 কোটি থাকে, তাহলে নেতার কাছে কত টাকা থাকে? হয়তো এক মিনিট, আমি বলছি, তাহলে এই টাকাটা কোথা থেকে? টাকা দেয় না, কিন্তু ভোটে জিতিয়ে দেয়। মাইনে কিংবা একজন সাংসদের যা মাইনে, হ্যাঁ, সেই মাইনেতে এত কোটি কোটি টাকা খাটের তলায় রাখা যায়। আরে আমি তো সেটাই বলছি, হয়তো পার্টি চালানোর টাকা দেয় না, কিন্তু ভোটে জিতিয়ে দেয়, যার বলে সেই যেতে পার্টিতে টাকা ইনকাম করে, দুর্নীতি করে। আমরা দেখেছি এই যে শেখ শাহজাহান থেকে জয়ন্ত সিং, খবর না আরিয়াদয়ের ভোট এরা কন্ট্রোল করে। আজকে আমি সৈকতকে একবার প্রশ্ন করবো, সৈকত, বামেদের বিরুদ্ধে ওই অভিযোগ ছিল, এই মুহূর্তে বামেরা একটা পর্যালোচনার স্টেটে আছে, তারা নিজেদের ভুল ত্রুটি সবকিছুই পর্যালোচনা করছে, তাই তোমার কাছ থেকে আমি একটা ক্লিয়ার পিকচার পেতে পারি, টাকা এর সঙ্গে কতটা জড়িত? মানে এই সব বাহুবলীরা দলের জন্য টাকা তুলে দেয় বলেই কি সেফ হ্যাভেন এনজয় করে? তোমাদের সময়ও করতো? আমি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে না গিয়ে বলছি, 11 সালের আগে নিশ্চিতভাবে সমাজ বিরোধী তোলাবাজ সিন্ডিকেট ছিল, এই আমি অস্বীকার করতে পারবো না স্যারের সঙ্গে। কিন্তু কোনোদিন দুলাল ব্যানার্জির নাম মৃত্যুঞ্জয় উদাহরণ হিসেবে নিল, দুলাল ব্যানার্জি কোনোদিন বাম জমানাতে কাউন্সিলর এমআইসি হয়নি, কোনোদিন প্রমোটার সিন্ডিকেট তোলাবাজি উত্তর কলকাতায় কাউন্সিলর হয়নি। আমি বলছি এই যে লিঙ্ক আপটা সেখানে মেছোরা, এই যে বরানগর ইলেকশন আমরা দেখলাম, সজল ঘোষ, তন্ময় ভট্টাচার্যকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, যার বিরুদ্ধে অভিযোগ, তার নাম কি মেছো,
সে কি করতো না, কলেজে অ্যাডমিশনের টাকা তুলে এখন কোটিপতি। হাতে যখন তন্ময়দাকে ধাক্কা মারছে, মানে তন্ময়দার বয়স আর মেছোর বয়স, হাতে তার দুটো করে সোনার চেন, গলায় মোটা চেন, হাতে 5-10টা আংটি। আমি বলছি একজন ছাত্র নেতা তৃণমূলের বরানগরের কাউন্সিলর রয়েছে, বছরে কত টাকা স্যাংশন হয় একটা ওয়ার্ডে? ভাই আমি তোমাদের কারোর সঙ্গে ডিস্টার্ব করছি না, একটু বলে নিতে দাও। আমি বলছি বাম জমানা হোক, তৃণমূল হোক কিংবা বিজেপি হোক, যেই হোক, সরকারের কাজ কি? সরকার দল এক নয়। সরকারের ভূমিকা হবে যে অপরাধকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি মাঝরাত্রে ভবানীপুর থানায় গুন্ডা কন্ট্রোল করবার নাম করে গুন্ডা ছাড়িয়ে আনছেন। পুলিশ, দক্ষ পুলিশ অফিসার। খড়দাতে 2 জন তৃণমূল কাউন্সিলরের গন্ডগোলে একজন খুন হয়ে গেল, একজন খড়দার আইসি 2 কাউন্সিলরকে রাস্তায় থ্রেট করলো। পুলিশ গোটা রাজ্য জুড়ে ওই পুলিশকে দেখে বাহবা করলো। তৃণমূলের পুলিশ মন্ত্রী কি করলেন? 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে উত্তর দাও না, টাকা পয়সার কতটা এখানে যোগ রয়েছে? 100% কি টাকার জন্য? একটু আমার নাহলে আমার লাইনটা কমপ্লিট হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কি করলেন না, তাপস রায়, আপনার কি বলে আমার রাজ চক্রবর্তী, এদেরকে পাঠিয়ে সালিসি সভা করে বললেন সব গন্ডগোল মিটে গেছে, যে খুন করলো তাকে ধরা হবে না, যে দক্ষ অফিসার ওই ধমকালো তাকে ট্রান্সফার করে পুরুলিয়া পাঠিয়ে দেওয়া হল। কেন করা হলো? কোটি কোটি টাকার বিনিময়ে ওই খড়দা, ব্যারাকপুর, কামারহাটি এই এলাকাগুলোতে টপ টু বটম, এমপি থেকে এমএলএ থেকে কাউন্সিলর, সুন্দর একটা চেন রয়েছে। সেখানে একটু পান থেকে চুন খসলে ফ্রাঙ্কেনস্টাইনরা ফোঁস মারছে। এই যে আজকে মদন এই টাকার খেলায় মৃত্যুঞ্জয়, এই 75-25 রেশিও সিস্টেমে দল এবং সরকার বেশ আমি আসবো, কিন্তু এই টাকার খেলায় মৃত্যুঞ্জয় কোথাও পঠন পাঠন আটকে যাচ্ছে। এ তো অদ্ভুত দাদাগিরি মৃত্যুঞ্জয়। গিয়ে সব বেসরকারি একটি প্রাইভেট তোমার বিএড কলেজ, সেখানে গিয়ে তালা ঝুলিয়ে দিচ্ছে তৃণমূলের নেতা। আমি একটা কথা বলি ইলমাস, মালদা জেলার যদি তুমি ক্রাইম রিপোর্ট দেখো, তুমি যে লাস্ট 13 বছরে যে মালদা জেলাতে যে ক্রাইম কমেছে, এবং মানুষের সাথে কথা বললে, সেদিনকে একটি চ্যানেলে আমি গেছিলাম, সেখানে ওখানকার মানুষ বলছে যে আমাদের আগের থেকে এখন ক্রাইম থেকে আরম্ভ করে অনেক কমেছে, এবং মানুষের একদম, তুমি মালদাতে তুমি সাধারণ মানুষের সাথে কথা বলো, ওখানকার রিপোর্ট গুলো দেখো, জেলার মানে পুলিশ গুলোতে গিয়ে, তুমি থানাতে গিয়ে তুমি রিপোর্ট নাও, তাহলে বুঝতে পারবে যে আমি আবারও কথা বলছি, এবং তাত্ত্বিক জায়গা থেকে আমি তাত্ত্বিক কথা থেকে সরে আসছি। প্রুফ তো তোমার সামনে। না আমি বলছি যে এই যে ধরনের ক্রাইম কমেছে, মালদারি মানুষ বলছে ভাই এই কমেছে, একদমই কমেছে। এই ধরনের মালদায় এই ধরনের ঘটনা একদমই বিচ্ছিন্ন ঘটনা। আমাদের সরকারের সাথে, আমাদের রাজ্যের সাথে এই ধরনের এটা কি বিচ্ছিন্ন ঘটনা? দেখুন এই আমি বারবার বলছি, এই যে মালদারি কেস বললো বলে মৃত্যুঞ্জয়কে মালদা দিয়ে উত্তর দিই। ইংরেজ বাজারে পরিতোষ চৌধুরী, টিএমসির কাউন্সিলর, যদিও সিপিএম থেকে গিয়েছিল, সে একজন টিচারকে সাইকেল চুরি করে গণপিটুনি দিয়েছিল। এইখানে 2013 সালের ঘটনা। সাইকেল চুরির অভিযোগে তাকে মেরে দিয়েছে। শিক্ষক আছে বলে শিক্ষকের এক্সাম্পল দিলাম, তুমি মালদা তুললে বললে মালদার এক্সাম্পল দিলাম। আজকে আমরা যে ইনসিডেন্টটা দেখলাম, যে আমি বারবার বলছি কি 13 বছর হয়ে গেছে, এখন ওই রিয়াক্টিভ ফোর্সের মতো কিছুতেই সবসময় সিপিএমকে গালি দেবো আর ভোট পাবো, এটা রাজনীতি করলে আমার মনে হয় ঠিক হবে না। আমি একদম সৈকতের সাথে একমত, রাজনীতির বাইরে এসে যেদিন আরাবুল একজন প্রফেসরকে জগ চুড়ে মারলো, সেই আরাবুলকে যদি সারা জীবনের মতো দল থেকে বের করে দিত, তাহলে কিন্তু এই ঘটনাটা আজকে ঘটতো। মানে তোমাদের কাছে সুযোগ ছিল, তোমরা করোনি। এইটা কিন্তু একটা, যতই মণিকাঞ্চন যাইবো, তুমি যতই জয়ন্ত সিনহার কথা বলো, হ্যান ত্যান যাই বলো, জয়ন্ত সিনহার গরুর মাংসে গেলাম না। মহাত্মা গান্ধী বলেছে আমার দেশের বেশিরভাগ রায় গরু মাংসের উপর নির্ভর করেই হয়েছে। সুতরাং আমি গরুর মাংস, এবং পরে আমরা দেখি আকলাখ সিং এর সময় বাইক চুরির ঘটনা, এটা আবার কি কথা? এটা আবার মহাত্মা গান্ধী করে বলে আমি দেখিয়ে দেবো কি মুশকিল। সে মানবে না, রাজনীতির অবস্থা খারাপ, দেশের যে সে গরুর মাংস করে চলে গেল। আরে মনি, বিকশিত ভারতের জন্য কে কোন মাংস খেলো, কে মাছ খেলো, এর বাইরে যেতে হবে। আমাদের আলোচনা এটা নয়। আমি তো এই জন্য যাইনি, তোমরা জয়েন্ট সিনহা নিয়ে তুললে বলে বলছি। গরুর মাংস নিয়ে যাওয়ার আলোচনা নয়, বুঝিয়ে দেবো, সত্য দিয়ে বুঝিয়ে দেবো। আমি জানি না, শ্যামলদা সৈকত তোমরাই বলতে পারবে গরুর মাংস কেন হঠাৎ করে প্রাধান্য পেয়ে গেল। গরুর মাংস রপ্তানিতে গরুর মাংস যারা রপ্তানি করে তাদের পিটিয়ে মারে না, কারণ গরুর মাংস রপ্তানি করে গুজরাটের, আরে ম্যাক্সিমাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছে যারা করে, তারা করে, অনেকেই আছে, এবং যাদের ওখানে ইল্লিগাল নয়, ছোটখাটো, তারা একেবারে সব আইনি, তারা তো বন্ডে টাকাও দেয়। সেইটা না, আমি প্লিজ যারা গরুর মাংস নিয়ে যাচ্ছি, ঠিক আছে বেশ, ও সব হবে। মৃত্যুঞ্জয় না, মৃত্যুঞ্জয়
বিএড কলেজে তালা পড়ে আমি যাবে, BEd অ্যারেস্ট কলেজটা হবে, নিয়ে একটা কথা বলি। হ্যাঁ? কমপ্লেন করলে পুলিশ তদন্ত করবে, অ্যারেস্ট করবে আরে, দোষীদের। এই, আমি আবার একবার বলি। কেক এই শোনো শোনো, আমি একটা কথা তুমি বলি। কি চাও? আপনি- তৃণমূল কংগ্রেস গিয়ে মানে কি করবে? স্বতঃপ্রণোদিত মামলা চাই। আরেকজন আমি গিয়ে বাস দিয়ে পেটাবো করেছে বলে, একদমই তাহলে তুমি নয়, কি চাইছো? একদমই নয়। তাহলে দল কি চাইছো? সাসপেন্ড করবে আচ্ছা। দৃষ্টান্তমূলক, কিংবা দল সবাই কি দল করে নাকি? সবাই কি দল করে নাকি? কিন্তু দলের তৃণমূল নেতা। পদাধিকারী আছে নাকি দল সাসপেন্ড করবে? দলের পদে না থাকলে দল সাসপেন্ড করবে? ইমিডিয়েট অ্যাকশন হবে। হ্যাঁ, অ্যাকশন নেওয়া হচ্ছে না, আমি তো বলছি যে কমপ্লেন করুক, পুলিশ তদন্ত করবে, অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা, এখানে এর চেয়ে বেশি কি আমি বলবো? বলছি, এখানে প্রথম কথা হচ্ছে যে পুলিশ আজকেই তালা ভেঙে খুলে দিয়েছে, এক। দুই হচ্ছে বোধহয় তৃণমূলেরই একজন সভাপতি কি তিনি বোধহয় বললেন যে এরকম ব্যবস্থা অ্যারেস্ট নেওয়া করা হবে এবং পুলিশকে বলা হয়েছে যে দ্রুত ব্যবস্থা নিতে। কিন্তু বিএড কলেজের একটা নোংরামি আছে, এটা আপনাদের আমি জানিয়ে সেটা দিতে আমরাও চাই। জানি যে বিএড কলেজের ভর্তি নিয়ে রেজিস্ট্রেশন সমস্যা আছে, রেজিস্ট্রেশন নিয়ে এবং আছে, সেই নিয়ে আমরা অনেকে রাগ আমরা হয়ে যায়। সেই নোংরামি আমি নিয়ে ওটাতে সম্বন্ধে আমরা বলছি না। অন্যদিন কথা বলবো। আমি ওটা নিয়ে যাচ্ছি না। আমি এবার আর একটা জিনিস বলছি, আমার বলা হয়নি তখন। এই যে শাহজাহানকে নিয়ে যে কথাটা হচ্ছিল, হ্যাঁ সত্যি শাহজাহান এরকম করেছে, তারপর পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না, তারপরে পুলিশ খুঁজে পেল। কিন্তু সেই সময়টা শাহজাহান ইঁদুরের গর্তে লুকিয়েছিল, কোনো নেতার আশ্রয়ে আমি ধরে নিচ্ছি। কিন্তু ছোট আঙ্গারিয়ার কেসে যারা ছিলেন, শুকুর আলী, তপন ঘোষ, এদের সিবিআই খুঁজে পাচ্ছে না, পুলিশ খুঁজে পাচ্ছে না, কিন্তু তারা আলিমুদ্দিনে মিটিং করছেন, তারা জেলা কনফারেন্সে বক্তৃতা করছেন এবং সম্পাদক নিযুক্ত হচ্ছেন। এইটা এখন নেই। অর্থাৎ এরা যদি 100 আমি আপনার কথা না হয় মানছি যে আমি বাম আমলে আরো খারাপ অবস্থা ছিল, এখন নেই। যদি 100 কিন্তু আপনি কি মনে করেন এই যে ঘটনাগুলো আমরা পরপর দেখছি, এই ঘটনাগুলো হওয়া প্রত্যাশিত? একদমই না, একদমই না। আমার খালি ভালো লাগছে যে আজকে এইগুলো সামনে আনা যাচ্ছে, মানুষের ভয়টা ভেঙে গেছে, এইটার দিকে আমি পজিটিভ দেখছি। বাম জামানার ম্যাক্সিমাম সময় ধরে টেলিভিশন মিডিয়া এত স্ট্রং ছিল না, সেই সময় টেলিভিশন মিডিয়া ছিল না, তার জন্য এটা সামনে হয়েছে। আসেনি। কিন্তু এখন তখন টেলিভিশন মিডিয়াতে আমরা এইটাই সোশ্যাল দেখেছি, মিডিয়াও ছিল না। গুলি চালাচ্ছে, পড়ে যাচ্ছে, ও বললো যে নন্দীগ্রামে কেউ মারা যায়নি, কিন্তু আমরা তো নন্দীগ্রামে লাইভ টেলিকাস্ট দেখেছি, গুলি চালিয়েছে, পড়ে গেছে, মরে গেছে, সুপ্রিম কোর্ট এটা বলেছে। দেখেছি। আমরা দেখেছি ছোট আঙ্গারিয়াতে ওই রকম অত কার্টিজ পাওয়া গেল বিস্ফোরণের, কিন্তু বলা হলো যে ওখানে বুদ্ধদেব বাবু বলে দিলেন যে কোনো মারা যায়নি, আমি বলতে দাও আগে। তারপরে পরে সিবিআই এর প্রমাণ হলো যে মারা গেছে। আমাদের দুর্ভাগ্য, তৃণমূলের যে ইয়েরা ছিলেন, সদস্যরা ছিলেন বিধানসভায়, তারা বুদ্ধদেববাবুর ওই বক্তৃতাটাকে সেন্সার করলেন যে না মারা গেছে, কাজে ওইটা আপনি বাদ দিন। এটা করেনি, কারণ তারা নিজেরা এইটা করতে পারে না, তাদের এইটার জন্য দলনেত্রীর উপর নির্ভর করতে হয়। তবে ওই যে আমি শ্যামলদা তখন থেকে একটা প্রশ্ন করছিলাম, না, একটু সেই প্রশ্নটা কেউ আমাকে না, আমি জানি না, মিসইনফরমেশন পরে তুমি শ্যামলদার সাথে কথা বলে না, clear করে on নিও। air বলতে হবে। On air আমরা জানি কোথায় কি হয়েছে, আমরা সবাই জানি। না না, সুপ্রিম বুদ্ধ কোর্টও জানে। বলেনি এটা কোথাও মারা আমি যায়। জানি সেটা বিধানসভায়। কিন্তু এখানে বুদ্ধ আমার একটা ক্ষমা চেয়েছিল। আমাদের একটাই প্রশ্ন ছিল, তা ছোট হলো এর আঙ্গারিয়া, সঙ্গে ছোট টাকা আঙ্গারিয়া, পয়সা, নন্দীগ্রাম বেশ দুটোতেই মারা যাওয়ার কথা আমাদের পুলিশ একটা স্বীকার প্রশ্ন ছিল, করেছে। এর সঙ্গে টাকা পয়সা কতটা জড়িত, টাকা পয়সার কারণেই কি এদেরকে এরকম নিয়ন্ত্রণ না রেখে এদেরকে নিজেদের দাদাগিরি করতে দেওয়া হয়? এই সিন্ডিকেট ব্যবসা, যেমন জয়ন্ত সিং এর সিন্ডিকেট ব্যবসায় কি দল টাকা পায়, এই প্রশ্নগুলো আমরা করেছিলাম। এই একই প্রশ্ন আবার আমাদের টেনে নিয়ে যেতে হচ্ছে সরকারি জমি জবরদখলে। সেখানে কি তাহলে সরকারি আধিকারিকদের একাংশই রয়েছেন যারা দুষ্কৃতীদের সঙ্গে, ল্যান্ড মাফিয়াদের সঙ্গে যোগসাজশ রেখে সরকারি জমি জবরদখল করতে মদত দিচ্ছেন, কিংবা সরকারি জমি অনৈতিকভাবে বিক্রি করে দিচ্ছেন? এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি, কারণ আমাদের আজকে সেকেন্ড ইস্যু দেখব, আমাদের 7টার শক্তিশালের সেকেন্ড ইস্যু, জমির দাওয়াই বদলি দেখব। আমি জানি ঘুম ভাঙতে একটু দেরি হয় সর্বত্রই, আমাদের দফতরেও এখন অনেকে আছে যাদের ঘুম ভাঙতে দেরি হয়, এরকম লাইভ শো চলাকালীন তাদের ঘুম ভাঙতে দেরি হয়, সরকারেও এরকম লোকজন রয়েছে যাদের ঘুম ভাঙতে দেরি হয়। ঘুম তাহলে সরকারের ভাঙলো, পরে ভাঙলো। তুমি 400-র ওপর জমি আধিকারিককে, মানে ভূমি দপ্তরের আধিকারিকদের বদলি করা হয়েছে, অনেকের পদচ্যুতি হয়েছে। তুমি এটাকে সাধুবাদ জানাবে না, তুমি এটাকে নিয়ে ক্রিটিসাইজ? সাধুবাদ জানাবো, সাধুবাদ তো জবাবই, কিন্তু কে বলছেন, কি বলছেন, এগুলোও মাথায় রাখতে হবে। তার আগে কিছু পরিসংখ্যান দেখিয়ে দিই। এটা পুরোটাই হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব ইচ্ছায়, তিনি চেয়েছেন বলেই এটা হয়েছে। কেন জানো? 20 জুন 2024, মানে এই বদবদলির কথা বলছি, 20 জুন 2024 দেখবো কি হয়েছিল। 20 জুন 2024 প্রথম বিভিন্ন দপ্তরের সচিব, একাধিক মন্ত্রী, জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের নিয়ে প্রথম রিভিউ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েক আপ প্লিজ, ওয়েক আপ। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবের কাজ নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রথম ওয়েক আপ কলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। প্রথম ওয়েক আপ কল মমতা বন্দ্যোপাধ্যায়, 20 জুন 2024। উদ্বাস্তু পাট্টা সঠিকভাবে দেওয়া হয়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব। তিনি এই মর্মে প্রথম ওয়েক আপ কল। তারপর 21 জুন 2024 ভূমি দপ্তরের আধিকারিক, এসডিএলআরও, বিএলআরও এবং রাজ্য পুরসভার চেয়ার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখলদারি রুখতে 4 সদস্যের একটি কমিটি গঠন করে দেন। সরকারি জমি দ্রুত দখলমুক্ত করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকেন্ড ওয়েক আপ কল। তারপর আবার 21 তারিখেই রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা মানুষ বর্মার নেতৃত্বে বৈঠক হয় ভবানী ভবনে, কিভাবে দখল মুক্তি করা হবে। থার্ড ওয়েক আপ কল। ওয়েক আপ কলের পর কি হলো? তারপর সরকার নড়ে চড়ে বসলো, ঘুম ভাঙলো সরকারের। 4 সদস্যের কমিটি নবান্নের রিপোর্ট জমা দিল। ভূমি সংস্কার দপ্তরের সচিব বিবেক কুমারের পক্ষ থেকে বিভাগীয় তদন্তের রিপোর্ট জমা পড়লো। রিপোর্ট খতিয়ে দেখার পর ভূমি দপ্তরের জেলা স্তরে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত দিল নবান্ন। কি কি করা হলো? জেলায় জেলায় ভূমি দপ্তরে বদলির অর্ডার পড়লো। 400 জন ভূমি দপ্তরের আধিকারিককে বদলি করলো নবান্ন। বদলি করা হলো বিএলআরওদের, রেভিনিউ অফিসারদের। অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হলো নবান্নর পক্ষ থেকে। এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ডিসেম্বরে একটি কথা বলেছিলেন, বিএলআরওরা যুক্ত আছে, চিফ সেক্রেটারিকে বলছি তাদের চিহ্নিত করে ব্যবস্থা নাও। শুনবো 2023 ডিসেম্বরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ফার্স্ট ওয়েক আপ কল ভূমি দপ্তরের জন্য। দেখুন, আমার কাছে খবর আছে 2-1 জন, সবাই নয়, 2-1 জন বিএলআরও কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। আমি ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বলবো, ইমিডিয়েট টু টেক ইনভেস্টিগেশন অ্যান্ড টু টেক সিরিয়াস অ্যাকশন এগেনস্ট অফ দেম। একটা রাজনৈতিক লোক 5 টাকা চুরি করলে তার বিরুদ্ধে 10 বার টিভিতে দেখানো হয়। আর যদি কোনো অফিসার এর সরাসরি যোগাযোগ থাকে, তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কারণ একজনের জন্য সকলের বদনাম যাতে না হয়, এটা মাথায় রাখতে হবে। সবাই কিন্তু খারাপ নয়। এবার 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 দাঁড়াও, আমি আসবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবছরও আবার একটি বক্তব্য রাখেন হাতিবাগান প্রসঙ্গে, সরাসরি কাউন্সিলরদের টার্গেট করে। শুনবেন? যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসের চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে বিএলআরওরা যুক্ত আছে, কাউন্সিলররা যুক্ত আছে, তারা টাকা খাচ্ছেন, কম টাকা খাও, কম টাকা খাও। আমি ইলমাস বারবার একটা কথা বলছি যে তুমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে যেই কথাগুলো বলবে বা যেই বাইটগুলো তুলে ধরবে, আমি বলবো না। না, আমি বলছি যেই কথাগুলো বলবে, আমি বলছি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যে কথাগুলো বলবে, যেই বাইটগুলো তুলে ধরবে, যেই প্রসঙ্গগুলো উল্লেখ করবে, তুমি পরপর সেগুলো দেখালে। আজকে এই ডিফারেন্সের কথাটা আমরা বলছি, তুমি তো আমার কাজটা সহজ করে দিচ্ছ। আমি তো এই বক্তব্যগুলো একদমই নয়, আমি তোমায় সরকারের স্টেপগুলো দেখালাম। স্টেপ প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই যে বিএলআরওদের কথা বলা হচ্ছে, এই যে বিভিন্ন আধিকারিকদের কথা বলছে ভূমি রাজস্ব দপ্তরে, তারা কি তৃণমূল কংগ্রেস কর্মী?
তারা তো তৃণমূল কংগ্রেস করে না। তার মানে আমি যেটা বারবার বলছি, সমাজের বিভিন্ন স্তরে এই দুর্নীতিবাজরা আছে, তাদের সব জায়গা থেকে সরাতে হবে, সমাজের থেকে আলাদা করতে হবে। এই আলাদা ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে আমার দলে। টাকার কি আছে আমার দলে? আছে। তোমরা গত 3 বছর ধরে যে আওয়াজ তুললে যে তৃণমূল আজ মানলো, সেন্টেন্স কমপ্লিট করতে দাও, কিন্তু আমরা দলগতভাবে সেই ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখি, আমরা সেটা নিচ্ছি, যেটা অন্য রাজনৈতিক দল নেয় না। বিজেপি পার্টি উইথ ডিফারেন্স বলে, কিন্তু কাজটা করে দেখায় তৃণমূল। দেখো যেটা বিষয় হচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। এক হচ্ছে যে সরকারি জমি দখল করা হয়েছে, 9 জুলিতে সুজিত বোসের এগেনস্টে অনেক কথা হলো, সুজিত বোসকে অ্যারেস্ট হয়েছে, তাকে পদ থেকে সরানো হয়েছে। একটা কথা তো আমরা এটা সবাই স্বীকার করব, সৈকত স্বীকার করবে, মৃত্যুঞ্জয় স্বীকার করবে, যে সরকারি অফিসার যদি যারা পদে আছে, বস হচ্ছে এমএলএ, এমপি, কাউন্সিলর, এদের মদত ছাড়া সরকারি কোনো অফিসার চুরি করতে পারে না। সুতরাং এদের দ্বারা মৃত্যুঞ্জয় প্লিজ, তোমার সময় আমি চিৎকার করিনি। তাহলে এই যে 9 জুলি ভরাট করলো, সরকারি জমি ভরাট করলো, তাহলে এর রেজাল্টটা কি হলো? সেখানে তো এখনো গাড়ি পার্কিং করছে, এখন গেলে দেখা যাবে গাড়ি পার্কিং এর টাকা তুলছে, সেই টাকাটা কোথায় যেতে? সুজিত বোসের এগেইনস্টে। এক মিনিট 2 নম্বর বিষয় হচ্ছে, 2 নম্বর বিষয় প্লিজ, বিষয় হচ্ছে কিছুদিন আগে হকার নিয়ে মমতা ব্যানার্জি কথা বললেন, ডায়াবেটিস ধরানো কথাবার্তা। সেখানে দেখা গেল যে হকারকে উচ্ছেদ করতে হবে, অনেক পরিকল্পনা করলেন, কিন্তু পরে আমরা কি দেখলাম, যে সিরা মার্কেটে একটা 35 স্কোয়ার ফিট জায়গার জন্য আপনাকে 40 থেকে 50 লাখ টাকা দিতে হবে, নিউ মার্কেটে 10 থেকে 20 লাখ টাকা দিতে হবে। আমার কথা নয় এটা, কিন্তু এই রেট সরকার বেঁধে দিয়েছে। তাহলে যে হকার যে উচ্ছেদ করলে, এবার তুমি বলো কোন হকার 50 লাখ টাকা দিয়ে 35 স্কোয়ার বাজে কথাগুলো বলছে, কোনো বাজে কথা নয় ভাই। কোথায় কোন জায়গায়? না কর্পোরেশনের কোন জায়গায়, কোন ওয়েবসাইটে বসানোর জন্য টাকা নেওয়া আছে? সরকার বেঁধে দেওয়া মানে কি? বিবাদে দেওয়া মানে সরকারের টাকাটা নিচ্ছে। চিৎকার করে আমি আমি টিভি চ্যানেলে ভুল তথ্য শেয়ার করি না। আরে তুমি দেখাও না কোথায় টিভি চ্যানেলে? আমি একটা প্রশ্ন করতে চাই, আমি একটা অঙ্কর কথা বলবো, আমি একটা প্রশ্ন করতে চাই। আরে কোথায় আমি একটা প্রশ্ন করব। আরে তুমি বলো না কোথায় বলে দিলে হলো না। আমি কি এখানে তোমার সরকারের রেট পেপার নিয়ে বসে আছি? আমার সরকার কি বলে নাকি? তুমি দেখো তুমি দেখো, আমি মিথ্যা কথা বলছি না। বাইরে কথা বলি। আরে ভাই বলেছে সরকার তোকে বলেছে। আপনি একটা জিনিস বুঝুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন জানেন? কাউন্সিলরদের আমি আসবো কে কোথায় টাকা নেয় শুনুন। আমার আপনার কথা কেউ শুনতে চায় না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিশ্চয়ই আপনারা মানবেন। শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শুনুন। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসের চাঁদা পেলাম, না হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। কাউন্সিলর অ্যারেস্ট হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এটাই বলছি। আরে এক মিনিট এবং প্রশাসনিক প্রধান তিনি এত বড় স্টেটমেন্ট দিচ্ছেন, তাহলে পুলিশ নিরপেক্ষ কাজ করার মতো এক মিনিট লাস্ট ওয়ার্ডটা ধরো না, তার আগের ওয়ার্ডগুলো ধরো। যে টাকা খাচ্ছে, টাকা খেও না, এত লোভ ভালো নয়। তার মানে এটা তো প্রমাণিত এই মুহূর্তে দাঁড়িয়ে কাউন্সিলররা টাকা খায়। আরে আরে উনি কি তুমি জেনারেলাইজ করছো? উনি বলেছে, আবার বলেছে কিছু কাউন্সিলর, উনি কি প্রত্যেক কথা? কিছু কাউন্সিলর টাকা খায়। আরে কিছু কাউন্সিলর যদি খায়, যেই কাউন্সিলর খায় সেই কাউন্সিলর কলকাতায় তোমাদের কত 148 জন, কলকাতায় 133 জন মতো কাউন্সিলর আছে, 144 জন মতো কাউন্সিলর আছে তোমাদের, এবং গোটা তোমাদের 138 জন মতো তোমাদের আছে, এবং মোট 144 জন কাউন্সিলর কলকাতায়। তার মধ্যে কিছু কাউন্সিলর 144 জনের মধ্যে কিছু কাউন্সিলর টাকা খায়, তৃণমূলের কাউন্সিলর টাকা খায়। সেটা তো দল ব্যবস্থা নিতে বলছে, পুলিশকে ব্যবস্থা নিতে বলছে, বলছে তো কাউন্সিলরকে অ্যারেস্ট করা হবে। যদি পুলিশের কাছে কমপ্লেন যায়, কেউ কমপ্লেন করুন, প্রশাসনিক প্রধান বলছে। হ্যাঁ বলছে তো, প্রশাসনিক প্রধান বলছে যে পুলিশকে বলছি অ্যারেস্ট করবে। এটাই তো আমরা বারবার বলছি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো বলছি না পরিবর্তন। না মানছো
যে তোমরা যে বলতে আমরা টাকা খাই না, আমরা ক্লিন চিট, কোনোটাই সত্যি নয়। আরে আমি তো বললাম প্রথমেই, তুমি বুঝতে যদি না পারো তাহলে আমায় বারবার রিপিট করতে হবে। সমাজে সর্বস্তরে এই জায়গাটা আছে। কোন ডক্টরদের প্রফেশনে আছে, ইঞ্জিনিয়ার প্রফেশনে আছে, ব্রিজ ভেঙে পড়ছে, তাহলে কংগ্রেসেও আছে এমন কাউন্সিলর যারা তোমাদের টাকা খায়। প্রফেশনেও আছে, তোমাদের প্রফেশনেও আছে। কোন জায়গায় কোন প্রফেশনে নেই? Thankfully আমাদের চ্যানেলে নেই। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ ওঠেনি? সাংবাদিকরা দুর্নীতির যায় ছেলে যায় এনকেটিভি বাংলাতে কেউ নেই। এনকেটিভি বাংলা নিয়ে আমি তোমাদের সাংবাদিক কুলটাকে বলছি, প্রফেশনটাকে বলছি। সব জায়গায় আছে, ডিফারেন্স করতে হবে সমাজে। না, সেটা এখন অনেক সংবাদ মাধ্যমকেই কিনে নেওয়ার চক্রান্ত চলছে। বিভিন্ন রাজনৈতিক দল সংবাদ মাধ্যম পলিটিশিয়ান কিনে না নিতে মানেই চায়। খারাপ, পলিটিশিয়ান নাই চোর। আর অন্যরা সবাই ভালো, সব প্রফেশনে নয় এটা। সব জায়গায় আছে, সেইটাকে ডিফারেন্স করতে হবে, সমাজ থেকে আলাদা করতে হবে। মুখ্যমন্ত্রী সেই পদক্ষেপটা নিচ্ছে, তাই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। বেশ, কি বলবে? প্রথমত হচ্ছে যে আলোচনার সাবজেক্ট সেটা হচ্ছে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটা আন্ডারে কার, কে মিনিস্টার ইনচার্জ? মিনিস্টার ইনচার্জ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 11 সাল থেকে ক্ষমতায় একবারও ল্যান্ড রিফর্মস নিজের হাতের বাইরে কাউকে দেননি, ঠিক যেমন পুলিশ দপ্তর কাউকে দেননি। আইন শৃঙ্খলা আর ল্যান্ড রিফর্মস দুটো একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। করাপশান, ল্যান্ড রিফর্মসের ঘুঘুর বাসা, বিএলওরা ঘুষ খায়, এলাকার পুলিশ, আইবি, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি, সবটা প্রসিডিওর ওনার হাতের মধ্যে ছিল। আজ অবধি তিনি কোনো স্টেপ নেননি। 24 সালে এসে এই কথা মনে পড়লো, 23 সালে এসে এই কথা মনে পড়লো। 1, 2, মৌমিতা গোদারা বসু ঝাড়গ্রামের জেলা শাসক বদল করা হয়েছে এইটার সঙ্গে। কে মৌমিতা গোদারা বসু? না, মৌমিতা গোদারা বসুকে বসিয়েছিল ইলেকশন কমিশন, সরিয়েছিল যে ঝাড়গ্রামের জেলা শাসক পক্ষপাতদুষ্ট, তাকে সরিয়ে মৌমিতা বসুকে বসানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এই 400 বদলের সাথে সাথে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মৌমিতা গোদারা বসুকে আবার ফিরিয়ে আনলেন হেলথ দপ্তরে, আর ওনার পছন্দের ডিএমকে ওখানে বসিয়ে দিলেন। আমি কেন তুললাম কথাটা? বদলি হলো যে 400 জন, এই 400 জন বিএলআরও আদৌ ঘুষ খেত নাকি তৃণমূলের এই যে ল্যান্ড মাফিয়া, জমি মাফিয়াদের কথা মতন কাজ করতো না, তার জন্য বদলি হলো। মানে কারা বদলি হলো? কারা বদলি হলো? এরা দোষী নাকি এরা রুখে দেওয়া হতো? একদম। 2, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং ডিপার্টমেন্ট এর উত্তর আমাদের কারো কাছে। আমি আরেকটা কথা বলি, না আমি উইথ ইনফরমেশন দিয়ে বলছি আপনাকে। দ্বিতীয়ত আমি একটা উদাহরণ দেবো, সংক্ষেপে আমি শেষ করতে। হ্যাঁ, আমি শেষ করে নিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে ডিপার্টমেন্টাল এনকোয়ারি এবং যারা আইএএস অফিসার, যারা এই ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টের অফিসার, তাদের কিন্তু একটাও কারো বদলি হয়। এবং আমি একটা উদাহরণ আপনাকে শেষ করি। আমার মিদনাপুরে আমার নিজের পরিচিত বিএলআরও, সে কোঅর্ডিনেশন কমিটি করে শুধুমাত্র এই অপরাধে 10 বছর নয় 2 বছর আগে বদলি হওয়ার পর তাকে আবার ট্রান্সফার করা হলো জলপাইগুড়িতে, এবং বারে বারে এই হুমকি দিয়েছিল তৃণমূলের লোক। আমার সময় আছে, আপনাকে বদলি করে দেবো, আপনি ফাইলে সই না। কথা হচ্ছিল এই জয়ন্তদের ওপর, কথা হচ্ছিল এই যারা আনএথিক্যাল কাজকর্ম করে এমন সরকারি আধিকারিকদের নিয়ে। সত্যি কি কোনো কংক্রিট স্টেপ নেওয়া হচ্ছে? রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো কংক্রিট স্টেপ নেওয়া হচ্ছে নাকি পুরোটাই আই ওয়াশ? এই প্রশ্ন বিরোধীরা করছে। আর আম জনতা জানতে চায়, এই গুন্ডা রাজ যারা চালাচ্ছে, এই গুন্ডা বাহিনী যাদের, কিংবা এই গুন্ডা যাদের পৃষ্ঠপোষকতায় এত বেড়ে ফুলে ফেপে উঠছে, তাদের সঙ্গে কি শাসক দলের কোনো টাকা পয়সার নেক্সাস আছে? যদি না থাকে তাহলে কোন কারণে, কোন জাদু বলে তাদেরকে এতদিন কিছু বলা হলো না? হ্যাঁ, এখন পুলিশ গ্রেফতার করছে, এতদিন হলো না কেন? এই প্রশ্নটাই মানুষ করছে। মানুষ তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করতে চায় না, মানুষ জানতে চায় এতদিন তারা কোনো কাজ করেনি কেন। জয় হিন্দ।